কথা মতো ঠিক 4টায় সাজিদ অফিসে চলে আসলো। চোরের দৃষ্টি কারো দিকে তাকাতেই পারছে না। এতদিন প্রোডাকশনের হেড ছিল, কত হম্বিতম্বি, কত কি ছিল, সবাই কত সম্মান করতো। এখন চুপচাপ বসে আছে চোরের মতো। ভার্চুয়াল মিটিং এর জন্য 5টা বাজলে মিটিং হবে। এখন সেখানেও সমস্ত দোষ ভুল স্বীকার করে নিতে হবে। বলতে হবে যে অফিসের কোনো গাফলতি বা প্রোডাকশনে কোনো গাফলতি না, ওর চক্রান্তের কারণে এরকম হয়েছে। সবটা স্বীকার করে নিতে হবে। এতে ওর জেল হবে না, তবে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোথাও কোনো দিন জব করতে পারবে না এবং ওকে একটি বড় ধরনের অঙ্ক জরিমানা ধরা হবে। শিপমেন্ট ক্যান্সেল হওয়ার কারণে বেলা 5টা বাজে ভার্চুয়াল মিটিং শুরু হয়ে গেল। ওয়ারদের সাথে প্রায় আধা ঘন্টা শ্বাসরুদ্ধকর মিটিং চলল। সেখানে সাজিদ সবকিছু স্বীকার করে নিল, ভিডিও ফুটেজ সহ কিভাবে কি করেছে, ব্যক্তিগত শত্রুতা থেকে সব করেছে, সব বলল। এই অফিসের স্টাফদের বা প্রোডাকশনদের কোনো সমস্যা নেই, সবকিছু তাদের বুঝতে সক্ষম হলো তারা। তারা 15 দিন সময় দিল শিপমেন্ট ঠিক করার জন্য। 15 দিনের মধ্যে যদি ঠিক করে দিতে না পারে সেক্ষেত্রে ডিল ক্যান্সেল করা হবে না। সবাই খুশি, সবাই অ্যাটলিস্ট 15 দিন সময় পেয়েছে। 15 দিনে শ্রমিক বাড়িয়ে দিলে শিপমেন্ট আবার রেডি হয়ে যাবে। সাজিদ যাওয়ার সময় সাদাফের দিকে তাকিয়ে বলল, এই ঝড় এখানে থামবে না, এই যুদ্ধ এখানে শেষ হবে নয়। তোর আর আমার যুদ্ধ ময়দান অন্য, তুই ভালো করে জানিস। আমি তোর সাথে সেখানেই লড়বো। বলে চুপচাপ অফিস থেকে বের হয়ে গেল সাজিদ। সাদাফ চোখ বন্ধ করে শুধু মনে মনে বলল, তোর আমার যুদ্ধক্ষেত্র কখনোই এক নয়, কারণ যে রানীর জন্য তুই যুদ্ধ করবি সে রানী শুধুমাত্র আমার। অফিসের ঝামেলা মিট করার পর এখনো বড় একটা ঝামেলা রয়েই গেছে। 15 দিন সময়, 15 দিনের মধ্যে এই শিপমেন্টের আবার নতুন করে করতে হবে। সাদাফ ফারদিনকে ডেকে বলল, জরুরি প্রোডাকশনের মিটিং ডাকো, এইচআর থেকে ম্যানেজার ডাকো। আমাদের প্রচুর সংখ্যক লোক নিয়োগ দিতে হবে এবং কর্মীরা যারা কর্মরত আছে তাদেরকে ওভারনাইট ডিউটি করতে হবে। প্রয়োজনে তাদের বেতন থেকে ডাবল দেওয়া হবে, পার আওয়ার বেতন। 15 দিনে এই শিপমেন্ট সম্পন্ন করতেই হবে। হুমায়ুন রহমান বললেন, হ্যাঁ, ঠিক বলেছ। কিছু টাকা বেশি খরচ হলে হোক, কিন্তু মান সম্মান নষ্ট করা যাবে না। ব্যবসায় একবার মান সম্মান শেষ হয়ে গেলে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে। সুনাম যা আমাদের কামাই করতে 30 থেকে 35 বছর লেগে গিয়েছে, তা যদি একদিনে শেষ হয়ে যায় তাহলে ঘুরে দাঁড়াতে আমাদের অনেক কষ্ট পেতে হবে। আমি চাই না কিছু টাকার জন্য আমাদের সুনাম নষ্ট হয়ে যাক। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, সাজিদকে কিভাবে কি করলে? পুরো ঘটনা তো আমাদের খুলে বলিসনি। সাদাফ মুচকে হাসলো, বলল, হয়ে যাবে সব। এখন শুধু এইচআর এবং প্রোডাকশন টিমের মিটিংটা শেষ হয়ে গেলে পুরোপুরি উদ্যমে কাজ শুরু করে দিতে হবে। মাত্র 15 দিন, দেখতে দেখতে এমনি চলে যাবে। ওসব তোমাদের শুনতে হবে না। শুধু এটা জেনে রাখো, ওদের অনেকগুলো বিজনেস এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। জাস্ট একটাতে হাত দিয়েছে, বাকিগুলো তো দিব। এভিডেন্স আমার কাছে প্রায় অনেকগুলোই চলে এসছে, বাকিগুলো চলে আসবে। যদিও না থামে, ওকে আমি থামাবো। হুমায়ুন রহমান বললেন, আমাদের তো সমস্যা শেষ হয়ে গেছে, এরপর আর ওর সাথে বাড়াবাড়ি করে লাভ কি? তোমরা বুঝবে না ওর সাথে আমার সমস্যা সবসময় পার্সোনাল ছিল, প্রফেশনাল না। যেহেতু সাজিদের চেহারা পরিবর্তন হয়েছে তাই হুমায়ুন রহমান চিনতে পারেনি, না হলে উনি বুঝেই যেতেন আসলে সমস্যাটা কোন ধরনের সমস্যা। কিন্তু সাদাফ পুরোটা গোপন করে গেল। এই মুহূর্তে চায় না এই বয়সে বাবাকে বা ছোট বাবাকে কোনো টেনশন দিতে, তাই সাদাফ নিজে সব হ্যান্ডেল করবে মনে করে ঠিক করে ফেলল। এই ঘন্টাখানিক মিটিং চললো। মিটিংয়ের সর্বশেষ সিদ্ধান্ত হলো প্রায় 500 জন করে নতুন অপারেটর নিয়োগ দিতে হবে। 500 জন হেল্পার এবং যারা এক্সিস্টিং আছে তাদের মিনিমাম 3 ঘন্টা করে ওভার ডিউটি করতে হবে। তার জন্য বর্তমান যে বেতন পাচ্ছে তার থেকে 1.5 গুণ বেশি পাওয়ার আওয়ার বেতন ধরা হবে। মিটিং শেষ করতে করতে বেজে গেল প্রায় 5টা। হুমায়ুন রহমান ফজলুর রহমান বাসায় চলে যাবেন। সাদাফের দিকে তাকিয়ে বললেন, চল বাসায় চল, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাস। না, এই মুহূর্তে যাওয়া সম্ভব না। আমার একটু বন্ধুদের সাথে গেট টুগেদার আছে, ওইখানে যেতে হবে।
বলেই সাদাফ অফিস থেকে বের হয়ে গেল। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? সাফাত বাড়িতে আসতে পারছে না আমার জন্য, তাই? হুমায়ুন রহমান হাসলেন, হেসে বললেন, না, সত্যি রাগ করিনি। রাগ কেন করব? ছেলের সাথে তো আর আমাদের দূরত্ব নেই। হ্যাঁ, অন্য বাড়িতে থাকছে, ও রাগ কমলে ও চলে আসবে। চল বাসায়। বলেই হঠাৎ হুমায়ুন রহমানের মনে পড়ল ফজলুর রহমানের সাথে কিছু কথা বলতে চেয়েছিল। তাই সাদাফের কেবিন ত্যাগ না করে বলল, ফজলুর, দাঁড়া 1 মিনিট, তোর সাথে আমার অন্য বিষয়ে একটি কথা আছে। ফজলুর রহমানের বুকটা ধক করে উঠল। কেন যেন মনে হচ্ছে ফজলুর রহমান হুমায়ুন রহমান হয়তো সেই বিষয় নিয়ে কথা বলবে, তাই বলল, খুব জরুরি কথা ভাইজান। হ্যাঁ, জরুরি কথা, 1 মিনিট দাঁড়া। বলে দরজাটা চাপে ফজলুর রহমানের দিকে মুখোমুখি হয়ে দাঁড়ালেন। তারপর বললেন, তুই আমার কাছে কি লুকাচ্ছিস নূরের ব্যাপারে? সব খোলাসা করে বল। একটা কথাও গোপন করবি না, সত্যি করে বল। ফজলুর রহমান একদম ভরকালেন না, চমকালেন না। উনি তো জানতেন হুমায়ুন রহমান এই বিষয়ে জিজ্ঞেস করবেন। দীর্ঘ একটি শ্বাস ফেলে ফজলুর রহমান চেয়ারে বসে পড়লেন। হুমায়ুন রহমান মুখোমুখি চেয়ারে বসে পড়ল। একটি কথাও গোপন করিস না ফজলুর, সত্যি করে বল। নূরের কি কিছু হয়েছে? তুই কি লুকাচ্ছিস? হসপিটাল থেকে দেখছি তোর বিষণ্ণ চেহারা। ফজলুর রহমান চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। চোখ দুটো যেন অশ্রুতে টলমল করছে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন, বললেন, এই ফজলুর, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আমি কিন্তু ভয় পাচ্ছি, আমাকে সব খুলে বল। আমার মেয়েটা ভাইজান, আমার মেয়েটার কপাল যে পুড়ে গেল। 4টা বছর ধরে এই আগুন আমি জ্বলছি, আমার ভিতরে জমা রেখেছি। আমি যে কাউকে বলতে পারছি না, সহ্য করতে পারছি না। হেলে করিস না, কি হয়েছে আমাকে খুলে বল। ফজলুর রহমান 4 বছর আগের ঘটনা খুলে বললেন। এমনকি তিনি 3 দিন আগে হসপিটাল ডক্টর কি বলেছে সেগুলো খুলে বলেন। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেলেন। ফজলুর রহমান হুমায়ুন রহমানের হাত ধরে বললেন, এই বিয়ে নিয়ে আমার কখনো কোনো দ্বিমত ছিল না ভাইজান। শুধু চেয়েছিলাম যে আমার মেয়েটা মা হতে পারবে না, এটা শুনে যদি সাফাত গ্রহণ করে তাহলে ঠিক আছে। কিন্তু সাফাত কোনোদিন নূরকে অস্বীকার করলে ওদের দুইজনের জীবনটা কেমন হবে এটা ভেবে আমার কলিজা কেঁপে উঠতো ভাইজান। বিভিন্ন বাহানায় আমি চেয়েছি নূরের কাছ থেকে সাফাতকে দূরে রাখতে। এমনকি সাফাতকে নিজের যোগ্যতা প্রমাণ করার কথা বলে বাড়ির বাইরে বের করেছি, যাতে সাফাতের সাথে নূরের দেখা কম হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস ভাইজান, ওদের বিয়ে হয়ে গিয়েছে, আমি আটকাতে পারলাম না। আমার রুহটা কেঁপে উঠে ভাইজান। একবার খালি চিন্তা করি, নূর যদি জানতে পারে ও হয়তো কখনো মা হতে পারবে না, ও কি সব সহ্য করতে পারবে? আর সাফাত কি মেনে নেবে? সাফাত কখনো বাবা হতে পারবে না। যদি মেনে নেই, ও যদি ওর ভিতর থেকেও কোনো আশা থাকে বাবা হওয়ার, নূরের সাথে সংসারটা কেমন হবে? এগুলো ভাবতে আমার কলিজা কেঁপে উঠে ভাইজান। এগুলো শুনতেই হুমায়ুন রহমানের চোখ দিয়ে আপনা আপনি গড়গড়িয়ে জল ঝরে পড়ল। নূরের কষ্টের কারণে পড়ল, এমনকি সাদাফের কথা ভেবেও পড়ল। এমনটা নয় যে সাদাফ নূরকে গ্রহণ করবে না বা করা উচিত না, দুজনই করবে, কিন্তু দুজনের একটা সন্তান হবে না ভেবে কলেজাটা কেঁপে উঠল হুমায়ুন রহমানে। বারবার শুধু চিন্তা করছে সাদাফ ম্যাচিউর, নিজেকে বুঝিয়ে নেবে, কিন্তু নূর যে অনেক পাগলামি করবে। নূরকে কিভাবে বোঝাবে? প্রায় 5 মিনিট দুই ভাই চুপচাপ নীরবতা পালন করলো। হুমায়ুন রহমান বললেন, ভুলে ওটা চিন্তা করবি না যে সাদাব আর নূরকে তুই আলাদা করবি এই কারণে। হ্যাঁ, আমিও চিন্তা করছি, নূর যখন জানতে পারবে নূর কি রিয়াকশন দেবে। সাফাত নূরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবে। সাফাতের মনে যদি কোথাও কোনো কষ্ট থেকেও থাকে, ও নূরের মুখে তাকিয়ে সব ভুলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে নূরকে মানানো কঠিন হয়ে যাবে। আমার পাগল মেয়েটা যে বুঝবে না, পাগল মেয়েটাকে তো কিছু দিয়ে বোঝাতে পারবো না। বিকেলে বাসায় ফিরে এলেন ফজলুর রহমান এবং হুমায়ুন রহমান। এসেই দেখলেন ড্রয়িং রুমে বসে রিমা নূর টিভি দেখছে এবং খাবার টেবিলে বসে রাতের জন্য কিছু সবজি কাটছিলেন নরিন আফরোজ এবং সামিহা বেগম। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানকে আসতে দেখে রিমার সাথে সাথে উঠলো পানি আনার জন্য। নূর একটু অসুস্থ, তাই দৌড়াদৌড়ি করে ওঠা ওর নিষেধ, তাই বসে এলো। হুমায়ুন রহমান ফজলুর রহমানের নূরের দিকে তাকিয়ে বলেন, এখন আমার মা কেমন আছে? শরীর কেমন লাগছে? নূর মুচকি হেসে জানালো, এখন একটু ভালো লাগছে, সমস্যা নেই। তারপর আস্তে ধীরে উঠে হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল,
বড় বাবা, তোমার জন্য চা করে নিয়ে আসি। হুমায়ুন রহমান নূরের দিকে এক পলক তাকালেন। এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলেন শুধু নামই নূর না, দেখতেও যে নূরের মতো মেয়েছি, কিন্তু জীবনে এমন অন্ধকার নেমে আসবে কে জানত। হুমায়ুন রহমানের মনটা যেন ভেতরে ভেতরে কেঁদে উঠলেন। নূরের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মা, নিয়ে আসো। সাথে আর কি নিয়ে আসবো? হুমায়ুন রহমান মুচকি এসে নূরের মাথায় হাত রেখে বললেন, যা আমার মা আনতে চায়, যা আমার মা পছন্দ করে তাই। ফজলুর রহমানের চোখ দুটো যেন ভরে আসছিল, সাথে সাথে বলল, শুধু বড় বাবাকে জিজ্ঞেস করলেই হবে? আমিও যে বাবা আসি, বাবাকে তো ভুলেই গিয়েছো আমার মা। অভিমানে স্বরে বলল ফজলুর রহমান। নূর বলল, মোটেও না, আমি জানি বড় বাবা যা খাবে তা তুমি তাই খাবে। নূর হাসতে হাসতে ধীরে ধীরে কদম ফেলল রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সামিয়া বেগম এবং নরিন আফরোজ উঠে রান্নাঘরে গেল নাস্তা তৈরি করার জন্য। মেয়ে দুইটা কি একা পারবে নাকি? তাই নরিন আফরোজ উঠে গেল। সামিয়া বেগম বলল, তাহলে তুমি নাস্তা তৈরি করো, আমি সবজিগুলো কেটে নেই। সবকিছু রেডি করে রেখেছিলেন নরিন আফরোজ। এখন মেরিনেট করা সবজি পাকোড়া ভাজার জন্যই কড়াইতে তেল দিলেন। নূর সাথে সাথে বলল, বড় আম্মু, আমি ভাজি। তুই পারবি? পারবো আম্মু, তোমরা যাও, আমরা দুজন ভেজে নিয়ে আসছি। আজকে নাস্তার দায়িত্ব আমাদের। নরিন আফরোজ সবকিছু দেখিয়ে বুঝিয়ে আবারও খাবার টেবিলের দিকে চলে গেলেন সবজি কাটার জন্য। এদিকে রিমা ও নূর ধীরে ধীরে পাকোড়া ভাজতে লাগলো আর চা বসিয়ে ফেলল। রিমা নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে মুচকি এসে বলল, আমার ভাবির কি খবর? নূর সাথে সাথে লজ্জায় বলল, ছি, ভাবি করে বলি কেন? ওমা, ভাবি বলবো না তো কি বলবো? তুই তো আমার বড় ভাইয়ের বই। ইস, বলেই হলো। আমি তোমার ছোট বোন, আমাকে নূর বলে ডাকবে, কোনো ভাবি টাবি না। বুঝে দেখ, আর কিন্তু নেই কেউ যে তোকে ভাবি বলে ডাকতে পারবে। একমাত্র আমি আছি যে তোকে ভাবি বলে ডাকতে পারবো, না হলে সারা জীবন ভাবি ডাকের থেকে বঞ্চিত হবি। রিমা একটু কাছে এসে বলল, আচ্ছা, বিবাহিত জীবন কেমন লাগছে রে? অবাক হয়ে জানতে চাইল নূর। কেমন লাগবে? না, একটু আলাদা আলাদা লাগছে নাকি? নূর সাথে সাথে লজ্জা পেয়ে গেল। তারপর বলল, জানি না, যাও। খবরদার আমাকে এসব কিছু জিজ্ঞেস করবে না। সাথে সাথে চুলা বন্ধ করে দিল নূর। পাকোড়া ভাজা হয়ে গেছে, একটি প্লেটে পাকোড়া তুলে নিল। বলল, চা নিয়ে এসো, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আরে, এটা তো বলেছা আমার ভাই স্বামী হিসেবে কেমন, কিছুই তো বলছিস না। জানতে চাইল রিমা। নূর বলল, আমার বই গেছে বলতে, তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। নরিন আফরোজ এবং সামিহা বেগম সাথে সাথেই টেবিল থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমের হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের সাথে বসলেন চা নাস্তা করার জন্য। নরিন আফরোজ বসে জিজ্ঞেস করলেন, অফিসের ঝামেলা সব মিটলো? কি হয়েছিল কিছু তো বললেন না আমাদের। হুমায়ুন রহমান কিছু বলার আগে ফজলুর রহমান বলে উঠল, মিটবে না মানে? আমার ছেলে আছে না, ছেলে সব মিটিয়ে দিয়েছে। জিনিয়াস একটা ছেলে আমার। সামিয়া বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে, মনে মনে বললেন, ছেলেকে জিনিয়াস জিনিয়াস বলে এত মুখে ফেনা তুলে ফেলেছে, অথচ নিজের মেয়েকে বিয়ে করেছে, জামাই হিসাবে মানছে না এখনো। সাদাফের এত তারিফ করছে, এই বা কম কি? নিশ্চয়ই ওনার মন গলে গিয়েছে, না হলে তো এত তারিফ করতো না। ছেলে বলুক আর জামাই বলুক, সাদাব তো একজনই, তাই সমস্যা নেই, একজনের তারিফ করলেই হলো। এমন সময় হন্তদন্ত হয়ে উপরে থেকে নিচে নেমে এলো সাইমন নাস্তা খাওয়ার জন্য। ভাজা পোড়া গন্ধ ওর নাকে উপরে পর্যন্ত চলে গিয়েছে, তাই বলল, কি ব্যাপার, আমাকে কেউ ডাকলো না কেন? আমার কি পেটের ভিতরে ক্ষুধা লাগে না নাকি? নরিন আফরোজ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাইমনের দিকে। সাইমন ছেলেটা ভালো, অত্যাধিক ভালো, বরং মেয়েটাই পাচ্ছে, কিন্তু কি করে যে দুজনের সম্পর্ক হয়ে গেল? এমনি সাদাব নূরের সম্পর্কের জন্য এত ঝামেলা, তার উপরে যদি শুনে ছোট দুইটাও প্রেম করে বসে আছে, তাহলে কিভাবে কি করে বুঝাবে এদের? এভাবে কথায় কথায় বিকেলটাই পার হয়ে গেল। নাস্তা খাওয়া শেষে নূর উপরে চলে গেল রেস্ট করার জন্য। আজকে অনেকক্ষণ আগে নিচে এসেছিল, এখন একটু বিছানায় গিয়ে শুতেই মোবাইলের দিকে তাকে দেখলো ফোন এসেছিল সাদাফের। একবার রিং হয়ে কেটে গিয়েছে, আবারও সাথে সাথে ফোন আসলো। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো নূর। নূর রিসিভ করার সাথে সাথে সাদাব বলে উঠল,
কোথায় ছিলে? ফোন সাথে নিয়ে যাসনি কেন? আমি ফোন দিলাম কি দেখে? নিচে সবার সাথে ছিলাম, নাস্তা করছিলাম। বড় বাবা আর বাবাও ছিল। ও আচ্ছা, তোর জন্য একটা খুশি সংবাদ আছে। নূর জানতে চাইলো কি। সাদাব বলল, আগামীকাল তোর বাবারা দুজনে ঢাকার বাইরে যাবে। আপনিও সাথে যাবেন? না, আমি যাব না। তোর বাবাদের পাঠাবো আগামীকাল। তাহলে এটা আমার জন্য খুশি সংবাদ কি করে হলো? আগামীকাল তোকে নাকের ফুল কিনে দিতে বাইরে নিয়ে যাব। নূর সাথে সাথে জিজ্ঞেস করলো। সাদাফ বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আগামীকালকে তোকে শপিংয়ে নিয়ে যাব, নাকের ফুল কিনে দিব, নিজে পছন্দ করে কিনবে। আর আগামীকাল তুই আমার বাসায় আসবি, আমার বাসায় থাকবি। নূর খুশি হয়ে গেল বলল। শেষের কথাটি শুনে নূর লজ্জা পেয়ে গেল। আগামীকাল সাদাব ভাইয়ের বাসায় গিয়ে থাকবে শুনে নূর বলল, বাবা রাজি হবে না? তোর বাবাদের রাজি করানোর জন্য কি তোর বাবাকে ঢাকার বাইরে পাঠাচ্ছে নাকি? কাউকে রাজি করাতে হবে না। আগামীকাল তোকে শপিংয়ে নিয়ে যাব, সেখান থেকে তুই আমার বাড়িতে এসে থাকবি। তোর বাবারা ছাড়া বাকি সবাই জানবে। আমি সবার সাথে কথা বলে নেব, তোর কারোর সাথে কথা বলতে হবে না। আর শোন, আগামীকাল শুধু নাকের ফুল না, আর অনেক কিছু কিনবো। নূর জিজ্ঞেস করল, আর কি কিনে দেবেন? সাদাব সাথে সাথে বলল, এই ধর একটা রয়্যাল অফ হোয়াইট কালারের শাড়ি, কয়েকটা কাঠগোলাপের ফুল, কয়েকটা বেলি ফুলের মালা। নূর যেন বুঝতে পারলো সাদাব কি বলতে চায়। লজ্জায় সাথে সাথে চুপ হয়ে গেল নূর। সাদাব মুচকি হাসছে, বলল, ঠিক আছে, তাহলে কালকে রেডি থাকিস কেমন? সাদাব বসে আছে বন্ধুদের সাথে। এখানে সোহান, সাবা, রাকিব, অনেক ফ্রেন্ড আছে। সোহান বলল, তোর ছোট্ট বউয়ের কি খবর? শুনলাম কদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল। কি এমন করলি বাড়িতে এনেই সোজা হসপিটাল? বাজে কথা বলবি না। আর আমার সে কপাল কোথায়? আমার জ্বর ছিল, প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমার সেবা করতে এসে মহারানী নিজে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই এর কন্ডিশন ভালো না থাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। আমি অফিসে ছিলাম, পরে জানতে পারি। রনি বলল, বেচারা সাদাফ কয়টা দিন হলো বিয়ে করেছে, এখনো বউকে ঠিকঠাক মতো কাছে পেলো না। তা তুই বললে আমরা ব্যবস্থা করে দিতে পারি, করবো নাকি ব্যবস্থা? সাদাব মুচকি এসে রাকিবের দিকে তাকিয়ে বলল। কি ব্যবস্থা করবি? রনি আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, তোর বউটাকে একটু বাসার ঘর সাজিয়ে দিতাম, বাকি কাজ তো তোরই করতে হবে বন্ধু, সেসব কাজে তো আমরা সাহায্য করতে পারবো না। বলে রনি সহ সবাই হেসে দিল। সোহান হাসতে হাসতে সাদাফের দিকে তাকালো। সাবা বলল, তুই তোর বাজে কথা রাখ, 17 বছরের মেয়ে আবার ছোট হয় কি করে, তাও আবার বিবাহিত। গ্রামের দিকে যে দেখ, 17 বছরের মেয়েরা 2টা বাচ্চার মা হয়ে গেছে। আমাদের মা খালারা কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 17 বছর কি ছোট নাকি? আমরা শহরের মানুষেরা একটু ফার্মের মুরগির মতো তুলতুল করে পালি, তাই মনে হয় 17 বছর অনেক ছোট। কিন্তু 17 বছর যথেষ্ট ম্যাচিউর বয়স, 18 থেকে জাস্ট একটু কম। দোস্ত তুই নির্ভয়ে এগোতে থাক, কিছু হলে আমরা পিছনে আছি, কোনো সমস্যা নেই। বলিস তো রাতভর অ্যাম্বুলেন্স নিয়ে তোর বাড়ির নিচে আমরা পাহারা দিব, কিছু হলেই হসপিটাল। থাম থাম, এবার বাজে কথা রাখ। তুই কি চাচ্ছিস সাদাব? সাদাফের দিকে তাকিয়ে বলল সোহান। সাদাফ বলল, আমি আবার কি চাইবো? রং ঢং রাখ, তুই কি চাইছিস সেটাই বল। 500 রাত বলে কথা, সেটা জীবনে দ্বিতীয়বার আসবে না, 14 বার বিয়ে করলেও আসবে না। তুই তুই যদি চাস আমরা আগামীকাল তোর বাড়ির সাজিয়ে গুছিয়ে দিব, বাকিটা তোর ইচ্ছা। সাদাফ চুপ করে রইল। মুচকি হাসলো। উত্তর পেয়ে গেল। সোহান বলল, ঠিক আছে দোস্ত, এটা আমাদের তরফ থেকে তোর জন্য গিফট। সারপ্রাইজ ইজ গেটিং রেডি। সাদাফ সাথে সাথে ফোন বের করে ফোন দিল হুমায়ুন রহমানকে। হুমায়ুন রহমান ফোন রিসিভ করতেই সাদাফ বলে উঠল, আগামীকালকে তোমরা বগুড়া যাচ্ছ, তুই মেয়ের ছোট বাবা। হুমায়ুন রহমান বলেন। জানতে চাইল হুমায়ুন রহমান, আগামীকাল বগুড়া যাচ্ছি মানে হঠাৎ করে কিভাবে আর কেন যাব? কাজ আছে, অফিসিয়াল ট্যুর, এমনি পাঠাচ্ছি না, তোমাদের যেতে হবে আর আমার এখানে থাকতে হবে, জরুরি কাজ আছে। সব ঠিক আছে বুঝলাম, কিন্তু তোর সাথে আমাদের একটু কথা ছিল। কথা পরে হবে বাবা, আগামীকালকে তোমরা দুজন বগুড়া যাবে। সে না হয় যাওয়া যাবে, কিন্তু কারণটা কি? কারণ এতবার জিজ্ঞেস করছে কেন? যাও, আগামীকাল তোমার ছেলের বাসর, বাবা হিসেবে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে তো নাকি? সাদাফের কথা শুনে সোহান, রনি, সাবার চোখগুলো বড় বড় হয়ে গেল। বাবাকে এগুলো কি বলছে? সবাই ফোনের মধ্যে কান পাতলো। হুমায়ুন রহমান
ওপাশ থেকে বললেন, বাপ হই তোর, বেয়াদব, লজ্জা কর। একটু লজ্জা শরম থাকা উচিত। বাপকে কোনো ছেলে বলে বাসরের কথা। ঠিক আছে, তাহলে তুমি ফোন রাখো। ফজলুর রহমানকে ফোন দিচ্ছি, তোমার ছোট ভাইয়ের সাথে কথা হবে। খবরদার কাউকে ফোন দিবে না, বেশরম ছেলে। তাহলে চুপচাপ দুই ভাই কালকে সুন্দর শান্তিতে বগুড়া চলে যাও। আমি টিকিটের ব্যবস্থা করে রাখবো। ঘুমোতে ঘুমোতে বগুড়া চলে যাবে। হুমায়ুন রহমান আফসোসের স্বরে বললেন, কোন জন্মের শত্রুতামি যে তুই আমার সাথে বের করছিস আল্লাহই জানে। না হলে এরকম ছেলে আমি কেন পয়দা করব? ভুলটা ছিল তোমার বাবা, তাই এর দোষ আমাকে দিয়ে লাভ নেই। এরকম ছিল তুমি পদে করেছো, তাই এর দায়ভার এখন তোমাকে নিতে হবে। আর কোনো কথা শুনতে চাই না। কালকে তোমরা দুজন বগুড়া যাচ্ছ, বাস। কাজ আছে, কাজেই পাঠাচ্ছি। আবল তাবল কোনো চিন্তাভাবনা করো না। তোমার মাথাতে শুধু আবল তাবল চিন্তাভাবনা ঘুরে। আর শোনো, ছেলে বড় হয়েছে, ছেলে সব ব্যাপারে জানতে চাবে না। আবার বললে আমাকে বলবে, আমার লজ্জা নেই। ফোন রেখে দিল সাদাব। হুমায়ুন রহমান হা করে তাকিয়ে রইলেন ফোনের দিকে। কি বললি এই মাত্র? ছেলে বড় হয়েছে আর জানতে চাওয়া দোষের হয়ে গেছে, তাই এমন ঠোটকাটা কথা বলবে বাবার সাথে? মনে মনে একটু দীর্ঘশ্বাস ফেললেন হুমায়ুন রহমান। এরপর ভাবলেন নূরের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, কিন্তু কাল যদি বগুড়া চলে যায় হয়তো তাহলে আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে নূরের ব্যাপারে কথা বলার জন্য। পরের মুহূর্তে ভাবলেন নূরও একটু সুস্থ হোক, আর তাছাড়া অনেক টেনশন থেকে উঠেছে মাত্র 2টা দিন না হয় যাক, তারপর নূরের ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নেবে। এদিকে সোহান, রাকিব, সাবা অবাক হয়ে তাকিয়ে রইল সাদাফের দিকে। বললাম, তুই তো জিনিয়াস রে দোস্ত, নিজের বাপকে এরকম থ্রেড দিয়ে রাজি করিয়ে ফেললি। সত্যি কথাও বলে ফেললি যে বাসর করবি। তোকে তো আসলে দিনরাত মনে মনে করে পুজো করা উচিত। আড্ডা শেষে বাসায় চলে আসলো সদফ। বাসায় আসতেই রাত 11টা বেজে গেছে। বাসায় এসে মনে পড়লো নূরকে ফোন দেওয়ার কথা, তাই সাথে সাথে ফোন বের করে নূরকে ফোন দিল। 2-3 রিং হওয়ার সাথে সাথে নূর ফোন ধরল। সদফ ধরার সাথে সাথে বলল, আমার নূরজাহান বেগম, কি করছিলেন? আমাকে মিস করছিলেন? নূর কিছু বলল না, লজ্জা চুপচাপ রইল। এমনি সন্ধ্যার পর ফোনে যা বলেছে তার উপর আবার এখন এসব নির্লজ্জ মার্কা কথাবার্তা। নূর ভীষণ লজ্জা পাচ্ছে, তাই কিছু বলল না। আচ্ছা নূর, তোর কোন ফুল সব থেকে পছন্দ? নূর কিছু না বুঝেই বলে দিল, বেলি ফুল আমার সব থেকে বেশি পছন্দ, আর গোলাপ ফুলও পছন্দ। ঠিক আছে, ঠিক আছে আমার নূরজাহান বেগম, সব কিছু অ্যারেঞ্জ করা হবে। কেন, ফুল দিয়ে কি করবেন? সাদাফ আর কিচ্ছু বলল না। এমনি জেনে রাখলাম তোর কোন কোন ফুল সব থেকে বেশি প্রিয়। নূর জানতে চাইল। আপনার কোন ফুল প্রিয়? সাদাফ এক কথায় বলে দিল। আমার নূরজাহান ফুল ভীষণ প্রিয়। নূর লজ্জা পেল। আমি তো নূর ফুল না। আমার জন্য আমার নূরজাহান বেগমই আমার ফুল। নূর কোনো কথা বলছে না। সাদাফ বলল, মা, এত লজ্জা পাচ্ছিস কেন? কোনো কথাই তো উত্তর দিতে পারছিস না। অবশ্য লজ্জা পাওয়া ভালো। তুই যত লজ্জা পাস, তোর লজ্জা ভাঙতে আমি ততই উদ্গ্রীব হয়ে আছে। নূর সাথে সাথে চোখ বন্ধ করে এক হাত দিয়ে চোখ দুটো ঠেকে ফেললো। বলল, চুপ করুন প্লিজ। সাদাফ মুচকে হাসল, তারপর বলল, ঠিক আছে, আজকে চুপ করলাম। আজকে ঘুমা বেশি করে। আজকে রাতটা তোর, আগামীকাল আমার। তোকে জাগিয়ে রাখার দায়িত্ব আমার। আর তুই তো জানিস আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। পরদিন ব্রেকফাস্ট টেবিলে নূর সহ নাস্তা করছে সবাই। বড় বাবা এবং বাবার বগুড়া যাবে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। সাদাব জানিয়ে দিয়েছে এই নিয়ে কথা বলার কিছু নেই, যা বলার সাদাব বলবে। হুমায়ুন রহমান খেতে খেতে তাকালো নূরের মুখের দিকে। এখন অনেক সুস্থ লাগছে। 3-4 দিন আগেও এতটা অসুস্থ ছিল দেখে কেউ বলতে পারবে? ফজলের কথাগুলো মনে করতে ভেতরটা কেঁপে উঠল হুমায়ুন রহমানের। নূরের চেহারার দিকে তাকায়নি উনি। মানতেই পারছে না নূরের ভাগ্যটা এত খারাপ করে নিয়ে এসেছে নূর। যদিও তাদের কিছু যায় আসে না, ছেলে মেয়ে হোক বা না হোক, কিন্তু নূর মানতে পারবে না। শত হলেও মেয়ে মানুষ, প্রত্যেকটা মেয়ের মাতৃত্বের স্বাদ পেতে চায়, নূরও চাইবে। তাই নূরের কষ্টের কথা চিন্তা করেই হুমায়ুন রহমানের বুকটা কেঁপে উঠে বারবার। হঠাৎ নূর তাকালো হুমায়ুন রহমানের দিকে, দেখলো নূরের দিকে তাকিয়ে আছে হুমায়ুন রহমান। নূর বলল, কিছু বলবে বড় বাবা? না মা, কিছু বলবো না, তুমি খাও। ফজলুর রহমান জানেন
হুমায়ুন রহমান কি চিন্তা করছে এতদিন ধরে? এই কষ্ট, এই জ্বালা একা নিজের বুকে ধারণ করছে ফজলুর রহমান, এখন তার ভাগিদার হয়েছে হুমায়ুন রহমানও। এই কথাগুলো শেয়ার করতে পেরে একটু হলেও স্বস্তি পাচ্ছে ফজলুর রহমান। আর যাই হোক, কারো কাছে তো মনের কথা বলে একটু মনটা হালকা তো করতে পারবে ফজলুর রহমান। নূর খুব খুশি আজকে সাদাব ভাইয়ের বাড়িতে যাবে, যদিও লজ্জা একটু পরপরই ভেবে কাঁচুমাচু হয় মনটা, তারপরও খুশি সে। ভাবতে অবাক লাগে আজ দিনটা শুধু বাকি। রাতে থাকবে সাদাব ভাইয়ের রুমে। নূর এতটুকু তো বুদ্ধিমতো হয়েছে, জানে সাদাব ভাই কিসের ইঙ্গিত দিয়েছে। শাড়ি, কাঠগোলাপ, ফুল, বেলি ফুলের মালা কিনে দিবে। নূর সবই বুঝতে পারছে। বুকের ভেতর ধুকধুক শব্দ করছে নূরের। কখন আসবে সেই ক্ষণ? নূর কি লজ্জায় মরে যাবে না? কেন বুঝতে পারছে না সাদাব ভাই? ভীষণ লজ্জা লাগছে নূরের। নরিন আফরোজ বললেন, কি হলো নূর, তুই খাচ্ছিস না কেন ঠিক মতো? খা বেশি করে, শরীর তো দুর্বল হয়ে যাবে। এমনি তো 2টা দিন হসপিটালে ছিলি, একটু নিজের যত্ন নে। বড় হয়েছিস এখন, সব সময় কি আমরা পিছে পিছে দৌড়ে দৌড়ে খাওয়াবো তোদের? সামিয়া বেগম বলে উঠলেন, যতটুকু জ্বালা আমাদের জ্বালিয়েছিস ততটুকু তোর মেয়েও তোদের জ্বালাবে। যা অভিশাপ দিয়ে দিলাম, তোর মেয়েও তোদের খাওয়া নিয়ে এরকম জ্বালাবে। কম জ্বালাসনি আমাদের। তুই আর তোর বাবা মিলে তোকে শাসন করতে গেলে তোর বাবা আমাদের বকা দেয়। সাদাফও এরকম করবে, তখন বুঝবি কত ধানে কত চাল। পরের মেয়েকে বকা খুব সোজা, নিজের মেয়েকে যখন বকা খাবে তখন বুঝবে। নূর লজ্জা শেষ হয়ে গেল। এমনি সারাটা দিন আজ লজ্জার দিন, তার উপরে মা এরকম দুষ্টি মিষ্টি অভিশাপ দিচ্ছে। নূর লজ্জায় মুখ দেখাতে পারছে না। সাইমন আর রিমা মুখ টিপে হাসছে, ভাবছে মায়ের আক্কেল নেই সবার সামনে। কি কথা বলেই ফেললো। নরিন আফরোজ চোখ রাঙালেন সামিয়া বেগমকে। ছেলে মেয়েগুলি ছোট ছোট, বড়দের সামনে এইসব কথায় লজ্জা পাবে, তাই সামিয়া বেগম দাঁত জিভ দিয়ে কাটলেন, বুঝালেন মুখ দিয়ে বের হয়ে গেছে, তাই মুখ ফুসকে বলে ফেলেছে। সবাই খুশি হলো। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান যেন হাসতে পারলেন না। বুকের ভিতরে থক করে উঠলো এমন অভিশাপের কথা শুনে। বারবার আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তুমি অভিশাপটা কবুল করে নাও। ফজলুর রহমান চোখ দুটো বন্ধ করে ফেলেন। ওই প্রথম মনে হলো আল্লাহ যেন এই অভিশাপটা কবুল করে নেয়। একটি দুষ্টু মেয়ে যেন নূরকে দেয়। আল্লাহ তুমি অভিশাপটা কবুল করে নাও। মনে মনে দুই ভাই আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দুপুরে খাওয়ার পর হুমায়ুন রহমান নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল। উনি জানে যেতে হবে, তবে এখনো ফজলুর রহমানকে জানায়নি। ঠিক এমন সময় ফোন বেজে উঠলো। রিসিভ করলো, কারণ ফোন দিয়েছে সাদাফ। ফোন ধরার সাথে সাথে সাদাফ বলে উঠলো, আজ বিকেল থেকে টিকিট কেটেছি, যাচ্ছ তোমরা? দেখ সাদাব, আমরা যাচ্ছি, কিন্তু উল্টোপাল্টা কিছু করবি না। নূর কিন্তু ছোট আর অসুস্থ, ওর সময় দরকার। আর তোকে কিন্তু বলেছি আমার অনেক জরুরি কিছু কথা আছে তোর সাথে। উল্টে বলে কিছু মানে? কি বলতে চাচ্ছ তুমি? আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় থাকে। কেমন বাবা তুমি? শ্বশুর হয়ে স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলো? কিছু তো লজ্জা করো। ও, এখন তুই আমাকে লজ্জা শেখাবি? আর দিনভর যে উল্টোপাল্টা কথা তুই আমাকে বলিস, তখন ভুলে যাস আমি তোর বাবা? প্রশ্ন করলো হুমায়ুন রহমান। সাদাফ হাসতে হাসতে বলল, ছেলে মেয়ে অন্যায় করতে পারে, তাই বলে তুমি কি এই বয়সে এসে এরকম ঠোঁটকারা কথা বলবে? তো নিজের ছেলেকে, ছেলের সাথে কি এসব ছিমার্কা কথাবার্তা বলে? ভুল হয়ে গেছে আমার, কিন্তু কথাটা যেন মনে থাকে। কোনো কিছু উল্টোপাল্টা না, ঠিক আছে? তোমাদের কাজের জন্য পাঠাচ্ছি। তুমি শুধু উল্টোপাল্টা কথা চিন্তা করো কেন? তোমার মাথার মধ্যে শুধু আবল তাবল চিন্তা ভাবনা। মাথাটা ঠিক করো তো বাবা, সব কিছু ভুলভাল। ঠিক চিন্তা করো তুমি। আবার আমি উত্তর দিলে বলবে ছেলে ঠোঁট কাটা, বেশরম। ছেলে হয়ে বাবার সাথে সব কথাবার্তা বলি, কিন্তু তুমি তো আমাকে এগুলো শিখিয়েছ। বিকেলের দিকে ফজলুর রহমানকে সাথে নিয়ে বের হয়ে গেলেন হুমায়ুন রহমান। যাওয়ার ঠিক 10 মিনিট পরে সাদাফ বাড়িতে আসলো নূরকে নেওয়ার জন্য। নয়ন আফরোজ সামিয়া বেগম আগে থেকেই বলে রেখেছিল শপিংয়ে নিয়ে যাবে, তাই নূর আগে থেকে রেডি। গাড়ির হর্ন শুনেই নূর বারান্দায় এসে দাঁড়ালো, দেখলো সাদাফ ভাই এসেছে। সাদাফ মুগ্ধ দৃষ্টিতে তাকালো নূরের দিকে, তারপরে মোবাইল বের করে ফোন দিল নূরকে। নূর ফোন রিসিভ করার সাথে সাথে সাদাফ বলল, নূরজাহান বেগম, আপনার সেলিম অপেক্ষা করছে আপনার জন্য।
তাড়াতাড়ি নামেন। নূর লজ্জা পেল, মুচকি হাসল, তারপর বলল। আসছি। নূর ধীরে ধীরে নিচে নেমে এলো। নিচে ছিল নরিন আফরোজ এবং সামিহা বেগম। দুজনেই নূরকে সুন্দর করে পরিপাটি করে রেডি করে দিয়েছে। বলল, যা যা শপিং করার যা যা ইচ্ছে সব কিনে নিবি। টাকার কথা চিন্তা করিস না, আমার ছেলের কাছে কিন্তু টাকা আছে। সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বললেন, আর বেশি জ্বালাবি না, যা যা পছন্দ হবে কিনবি, কিন্তু নকরামি করবি না। ও যা তোকে পছন্দ করে দেয় তাই কিনবি। এমন সময় দরজা দিয়ে ভিতরে ঢুকলো সাদাফ। বলল, মেয়েকে শিখিয়ে দাও পুরো শপিং মল কিনে নিয়ে আসতে। টাকার তো কোনো সমস্যা নেই, ব্যাংকটা আমি পকেটে নিয়ে যাচ্ছি। বলেই হাসতে হাসতে ভেতরে ঢুকলো সাদাফ। সামনে এসে বলল, রে নূর হ্যাঁ সূচক মাথা নেড়ে বোঝালো, রেডি। নরিন আফরোজ বলল, কিনবে না? প্রথম স্বামীর সাথে শপিংয়ে যাচ্ছে, ইচ্ছে মতো শপিং করবে আমার মেয়ে। সাদাফ নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, ও মেয়ে, তাহলে আমি মেয়ের জামাই? নরিন আফরোজ বললেন। হ্যাঁ তাই। সাদাফ নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল। বলি নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তাহলে যাই আম্মু, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা যা কিনতে চাই সব কিছু কিনে দিস কেমন? এবার যা, দেরি হয়ে যাচ্ছে। নূরকে নিয়ে নরিন আফরোজও সামিহা বেগমের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সাদাফ। সাথে সাথে গাড়ি আধা ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেল শপিং মলে। শপিং মলে পৌঁছে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে সাদাফ দেখছে। নূর কিছুই বলছে না, যেন শপিং পুরো নূর না সাদাফ করবে। নূর শুধু চেয়েছে দেখবে। সাদাফ দুইটা শাড়ি ধরলো নূরের সামনে। বলল, কোনটা সুন্দর? জানি না। একটা শাড়ি লাল, আরেকটা রয়্যাল অফ হোয়াইট। নূর লজ্জা পেয়ে চুপ করে আছে। সাদাফের দুইটাই পছন্দ, তাই বলল, দুটোই দিন। কেন দুইটা? কেন, তুই কি শুধু একদিন আসবে? তুই তো মাঝে মধ্যে আসবে। নূর লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। এই লোক খালি লজ্জা দেয় নূরকে। পারলে তো তোকে যেতে দিতাম না, সারাদিন রাত আমার চোখের সামনে রাখতাম। নূর লজ্জা মাথা নত করে রইল। সাদাফ শাড়ি দুটো নিয়ে একে একে জুতা, চুড়ি, সালোয়ার কামিজ কিনলো। হঠাৎ মনে পড়লো পেটিকোট ব্লাউজ কিনিনি। ব্লাউজের সেকশনে দাঁড়িয়ে নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সেলস গার্লকে বলল, 33 সাইজের রেড অ্যান্ড অফ হোয়াইট দুটো ব্লাউজ দিন। নূর অবাক হয়ে গেল। নিজেকে একটু আড়াল করে মনে মনে ভাবল, সাদাফ ভাই কি করে জানলো আমার সাইজ? সাদাফ মুচকে হাসলা, হেসে বলল, আমার জিনিসের খোঁজ আমি রাখবো না ভাবলে কি করে? নূর পারছে না লজ্জায় মরে যেতে। সাদাফ নূরকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখে বলল, তুই একটু দাঁড়া, আমার একটু কাজ আছে। বলে ভেতরে চলে গেল। গিয়ে কিছু একটা কিনে প্যাকেট হাতে নিয়ে আসলো। নূর জানতে চাইল কি। সাদাফ কিছুই না বলে নূরের হাত ধরে এগিয়ে গেল ফুলের সেকশনের দিকে। কয়েকটা গাছগোলাপ ফুল নিয়ে নূরের দুই হাতের মুঠোয় নিল। নূরের খুব পছন্দের ফুল। সাদাফ বলল, আরো চাই? না। বেলি ফুলের মালা দিন। দোকানে ফুলের মালা দিলেও সাদাফ ফুলের মালাগুলো হাতে নিয়ে নূরকে শাড়ি, চুড়ি, ফুলের মালা পরিহিত অবস্থায় কল্পনা করল। শপিং শেষ করে রাতে ডিনারের জন্য শপিং মলের ফুড কর্নারে গিয়ে বসলো সাদাফ এবং নূর। নূরকে জিজ্ঞেস করলো, কি খাবি নূর? নূর বলল, পিৎজা। সাদাফ দুটো পিৎজা অর্ডার করলো, সাথে ড্রিঙ্কস আর দুটো ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ স্টেক, ভেজিটেবল কারি। ডিনার শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে সাদাফ। নূর 40 মিনিট ড্রাইভ করে পৌঁছে গেল বাড়িতে। নূরের কেমন যেন লজ্জা করছে, লজ্জা হাত পা কাঁপাকাঁপি করছে নূরের। এখনই এই বাড়িতে আর কেউ থাকবে না, শুধু নূর আর সাদাফ। ভাবতে ভেতর কেমন যেন কলেজা কেঁপে উঠছে নূরের। নূর গাড়ি থেকে নামতে ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে গেল। লজ্জা লাল হয়ে থাকা গাল দুটো আরো 2 সেট গাঢ় হয়ে গেল। শপিং ব্যাগগুলো গাড়ির পেছনের সিটে সাজানো। সাদাফ হাত বাড়িয়ে সব নামিয়ে নিল আর চোখে তাকিয়ে দেখলো নূরকে। কিন্তু নূর তখনও নিচের দিকে তাকিয়ে আছে। 2 হাতের আঙুলগুলো জড়িয়ে ধরে আজ লিফট থেকে নেমে ফ্ল্যাটের দরজা খুললো সাদাফ। নূরকে ভেতরে ঢুকতে বলল। নূর ছোট ছোট পা ফেলে ভেতরে প্রবেশ করলো
আজ পুরো ফ্ল্যাট নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো মানুষের নেই, শুধু দুজনের নিঃশ্বাসের ভারী গভীর শব্দ। সাদাফ নূরের পাশে এসে দাঁড়ালো। নূরের মাথার কাছে সামান্য ঝুঁকে থাকা নূরের আলতো কাঁপুনি সবই সাদাফ অনুভব করতে পারছে। সাদাফ নরম কঞ্চে করে গভীর স্বরে বলল, নূর, ভয় পাচ্ছিস নাকি লজ্জা? মাথা তুলে নূর আরো নিচু করে ফেললো, যেন চোখ তুলেই নিজেকে সামলাতে পারবে না। খুব আস্তে বলল, ভয় পাচ্ছি না। কথাটা শেষ করতে পারলো না নূর, গলাটা কেঁপে উঠলো নূরের। সাদাফ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নূরের দিকে, তারপর দু হাতে শপিং ব্যাগগুলো থেকে সেই দুটো শাড়ি বের করলো, একটা লাল একটা অফ হোয়াইট। নূরের সামনে ধরে জিজ্ঞেস করলো, আজ কোনটা পড়বি? পড়তে পারবি নাকি হেল্প লাগবে? নূর চমকে মুখ তুলে তাকাতেও পারলো না, ঠোঁট কাঁপছে, হাতের তালু ঘেমে গেছে। নূর জানে, খুব ভালো করে জানে, আজ এসব শাড়ি শুধু সাজবার জন্য নয়, সামনে যা হতে চলেছে সেই ভাবনাতে বুক ধরফর করছে নূরে। নূর খুব আস্তে করে বলল, পারবো। সাদাফ ওর কাছে খুব কাছে এসে দাঁড়ালো। সাদাফের কণ্ঠটা আরো নিচু, আরো গভীর হয়ে গেল। ঘোর লাগা কঞ্চে বলল, নূর, আজ তুই যা চাইবি তাই হবে। কোনো জোর নেই, কোনো তাড়া নেই, কিন্তু আমি চাই তোকে। তুই কি তোকে আজ আমায় দিবি? নূর লজ্জায় মাথা নত করলো, কিন্তু লজ্জাটা এমন ভাবে বাড়ছে, এক পা ও বাড়িয়ে সামনে হাঁটতে পারছে না। ভেতরে কাঁপুনিটা পুরো শরীরে ছড়িয়ে আছে। সাদাফ শাড়িগুলো আবার নূরের হাতে ধরিয়ে দিল। সাদাফের আঙুলগুলো নূরের আঙুল ছুঁয়ে গেল। নূরের বুকের ভেতর কেমন উথাল পাতাল ঝড় শুরু হলো। সাদাফ জিজ্ঞেস করল, লালচা পড়বে না অফ হোয়াইটটা? নূর চোখ না তুলেই মাথা সামান্য নাড়লো, বলল, অফ হোয়াইটটা পরবো। সাদাফ মৃদু হাসলো, সেই পরিচিত হাসি যার শব্দ নূরের শরীরের ভেতর কেমন উষ্ণতা সৃষ্টি করে। সাদাফ ঘোর লাগা কঞ্চে বলল, তাহলে ভেতরে চল, তোকে আজ আমি নিজ হাতে সাজিয়ে দেব। নূর হাঁটা শুরু করতে গিয়ে থেমে গেল। একসাথে কাঁপছে, লজ্জা পাচ্ছে, আর একটা অদ্ভুত টানও অনুভব করছে সাদাফের প্রতি। সাদাফ লক্ষ্য করলো নূর লজ্জা পাচ্ছে। সাদাফ ধীরে ধীরে হাত বাড়িয়ে নূরের হাত ধরলো, বলল, নূর, কঞ্চ খুব নরম করে ডাকলো। সাদাফ, এইভাবে মাথা নিচু করে থাকিস না। বেশি লজ্জা পাচ্ছিস? তোকে দেখে আমার মনে হচ্ছে তুই ভীষণ লজ্জা পাচ্ছিস। নূর মাথা আরো নিচু করে ফেলে ফিসফিস করে বলল, লজ্জা লাগছে। সাদাফ ওর হাত নিজের মুঠোয় নিয়ে বলল, লজ্জা পাস পা, কিন্তু ভয় পাবি না। তারপর খুব ধীরে যত্ন করে নূরকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো রাতটাকে বদলে দিল। ঘরের নরম আলোয় নূর দাঁড়িয়ে আছে, লজ্জায় কাঁপুনিতে ছোট থরথর করে কাঁপছে। হাতে ধরা অফ হোয়াইট শাড়িটা যেন ওর বুকের সাথে লিগে আছে। সাদাব ধীরে ধীরে এগিয়ে এসে নূরের কানে ঝুঁকে খোর লাগা কঞ্চে ফিসফিসিয়ে বলল, আজ তোকে আমার চোখের সামনে সাজতে দেখবো নূর। নিজ হাতে সাজাবো তোকে, আর তুই শুধু আমার চোখের কাছে থাকবি। নূর চোখ বন্ধ করে ফেলল, লজ্জায় উত্তেজনায় আর সেই অনিবার্য অদ্ভুত টানে। নূরের হাত থেকে শাড়িটি নিয়ে একটি ব্যাগে থেকে পেটিকোট এবং ব্লাউজ বের করে বলল, ওয়াশরুম থেকে চেঞ্জ করে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর আর কোনো কথা বলল না। নূর সাথে সাথে ব্যাগটি নিয়ে ওয়াশরুমের দিকে বড় বড় পা ফেলে চলে গেল। ওয়াশরুমের দরজা লাগিয়ে নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, লজ্জায় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে নূরের। সাদাব বেলি ফুলের মালাটা দুটো হাতে নিয়ে চোখ বন্ধ করলো। মনে মনে ফুলের সাজে সজ্জিত নূরকে কল্পনা করতে লাগলো। ওয়াশরুম থেকে বের হতে সাদাব দেখলো, চোখ তুলে তাকালো নূরের দিকে। চোখ দুটো যেন ঝলসে যাচ্ছে। সাদাফের নূরের সৌন্দর্য দেখে, নূরকে দেখে সাদাফের যেন কম্পন শুরু হলো হৃদয়। থুকথুক করছে বুকের ভেতর। নূর আড়াআড়ি দুই হাতের বুকে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চিপচিপ করছে বুকের ভেতর, অসহনীয় যন্ত্রণা হচ্ছে। সাদাফ এগিয়ে এলো নূরের দিকে। নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সাদাফ এগিয়ে এসে বলা, ভয় লাগছে? লজ্জা পাচ্ছিস? নূর চুপচাপ, কোনো কথা নেই। হাত পা কাঁপছে নূরের। সাদাফ হাতের শাড়ির ভাঁজ খুলে নূরের কোমরে পেঁচিয়ে ধরল। সাদাফের হাতের স্পর্শে
নূর আরো কেঁপে উঠল। সাদাফের হাত কাঁপছে, নূরের উন্মুক্ত উদরে বক্ষদেশে বারবার চোখ না চাইতো চলে যাচ্ছে। শুকনো চোখ গিল বারবার সাদাফ। নূরের মেথিন পেজ উন্মুক্ত কোমর, সদ্য কৈশোরে পা থেকে যৌবনে পা দেয়া নূরের নারী অবয়ব সাদাফের বুকের ভেতর তোলপাড় শুরু করে দিয়েছে। সাদাফ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করেছে, হাত ছড়া, শাড়ি পরিয়ে দিচ্ছে। নূর চোখ খুলো। সাদাফকে ধীরে ধীরে তাকিয়ে বুক থেকে হাত সরালো। ব্লাউজ পেটিকোট সম্পূর্ণ নূরের সাইজের। সাদাফ ধীরে ধীরে নূরের শাড়ির কুচিগুলো দিতেই লাগলো। কুচি সবগুলো হাতে নিয়ে সাদাফ বলল, কুচিগুলো গুছে নে। নূর হাত পাতলো, তাকালো সাদাফের দিকে, দেখলো সাদাফের চোখ বন্ধ। নূর কুচিগুলো গুজে নিয়ে সাদাফের ধীরে ধীরে ঝুঁকে এসে নূরের কানে কানে বলল, কিছুক্ষণ পর খুলতেই হবে, তাহলে পড়িয়ে লাভ কি? নূর হাত থমকে গেল। সাদাফ চোখ খুললো, খুলে মুচকি হেসে সাদাফ নূরের বুকের আঁচল ঠিক করে দিল। নূর নিচের দিকে তাকিয়ে আছে। সাদাফ নূরের হাত ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে এলোমেলো চুলগুলো আঁচড়ে দিল। তারপর হাত দিয়ে পেঁচাতে লাগলো, কিন্তু খোপা করতে পারছে না। বারবার হাত ফসকে চুল পড়ে যাচ্ছে। নূর বলল, আমি করছি। পারছি না, এটা তুই কর, বাকিগুলো আমি করছি। বলে ফুলগুলো বের করলো সাদাফ। নূরের খোপা করা হলো। সাদাফ খোপায় কাঠগোলাপ লাগিয়ে দিল, হাতে গলায় পরিয়ে দিল বেলি ফুলের মালা। নূর এখনো নিজেকে আয়নায় দেখেনি। সাদাফ আয়নায় নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নূর নয়, কোনো ডানা কাটা পরি। সাদাফের খোল লাগা কণ্ঠে ফিসফিস করে বলে, চোখ খুলে দেখ নূর, মিসেস সাদাফকে দেখ, দেখ আমার নূরজাহানকে কেমন লাগছে। নূর কাঁপা কাঁপা ছোচে চোখ দুটো তুলে ধীরে ধীরে তাকালো আয়নার দিকে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে যেন নিজে চিনতে পারছে না নূর। এই কোন নূর দাঁড়িয়ে আছে আয়নার সামনে? এই নূরকে তো চিনে না নূর। নূর হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল আয়নায়। নিজেকে নিজের কাছে অজানা লাগছে। পেছন থেকে দাঁড়িয়ে আছে সাদাফ, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, যেন আয়নায় ভেদ করে। সাদাফের দৃষ্টি নূরের, সেই নূরকে এফোর ওফোর করে দিচ্ছে হৃদয়টাকে। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, চিনতে পারছিস নূর? তাকিয়ে দেখ সামনে, হয়েছে মিসেস সাদাফ, সাদাফের নূর, আমার নূর, আমার নূরজাহান। নূর তাকিয়ে আছে। তারপর সাদাফ ঘোর লাগা কঞ্চে বলল, আর দেখিস না নূর, নজর লেগে যাবে। আজ তোর উপর নজর লাগার অধিকার তোরও নেই। আজ তোর উপর নজর লাগবে শুধু আমার, সাদাফের। বলে সাদাফ নূরকে পাজা কোলে করে নিজের কোলে তুলে নিল। নূর সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দু হাত দিয়ে খামচে ধরল সাদাফের শার্ট। নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে বিছানায় সুন্দর করে বসিয়ে দিল সাদাফ। বসিয়ে দিয়ে হাঁটু ভেঙে বিছানার সামনে বসে এক দৃষ্টিতে অপলক চেয়ে রইল নূরের দিকে। এই দিন, এই ক্ষণ, এই মুহূর্ত মনে মনে কত প্রতীক্ষা করেছে সাদাফ। এই প্রথম নূরকে দেখে সাদাফের ছোট বরাবর শুকিয়ে যাচ্ছে। সাদাফ জিভ দিয়ে বারবার জোড়া শুষ্ক জোড়া ভিজিয়ে নিচ্ছে, আর শুকনো ঠোক গেছে পারে পারে। নূরকে এইভাবে নূরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাদাফ তাকিয়ে থাকার কারণে নূর লজ্জায় মাথা তুলতে পারছে না, মুখ দিয়ে একটি কথাও বলতে পারছে না। নূর সাদাফ এক হাত বাড়িয়ে ধীরে ধীরে নূরের ডান হাতে নিজের হাতে নিল। সাদাফের হাতের তালু ঘেমে উঠেছে। নূরের হাত ধীরে ধীরে হাতে সাদাফ নিজের গালে এনে নূরের উষ্ণ গরম হাত গালে ছোঁয়ালো। তারপর ধীরে ধীরে হাতের পৃষ্ঠে একটু চুমুখে গভীরভাবে বেলি ফুলের নিঃশ্বাস নিল হাত থেকে। নূর সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে ফেললো। দুটো ঠোঁট অস্বাভাবিক তীর তীর করে কাঁপছে নূরের। সাদাফ নূরের দিকে তাকে বারবার শুকনো ঠোক গিয়েছে। নূরের দিকে তাকে কেন মনে হচ্ছে সাদাফ বুঝতে পারছে না, কেমন যেন। এমন তো নয় নূরকে প্রথমবার স্পর্শ করেছে, সাদাফের আগেও নূরকে ছুঁয়েছে, জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, কিন্তু আজকে কেন যেন সবকিছু অদ্ভুত এবং অবাক মনে হচ্ছে সাদাফের কাছে। সাদাফ নূরের হাত ধরে থাকায় নূরের শরীরের কম্পন স্পষ্ট অনুভব করছে। সাদাফ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বিছানায় নূরের কাছে এসে বসল।
কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে রইল। ধীরে ধীরে নূরের কানের কাছে মুখটি ফিসফিস করে বলল, এই প্রথম আমার ভয় লাগছে নূর, হয়তো তোর চেয়েও বেশি। নূর চোখ তুলে তাকালো সাদাফের দিকে। সাদাফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে নূরের দিকে। নূর কাঁপা কাঁপা কঞ্চে বলল, পানি খাবেন? সাদাফ না সূচক মাথা নাড়ালো, বলল, না, এই তৃষ্ণা পানিতে মিটবে না। আমার শুষ্ক ঠোঁট আজ অন্য কিছু চাই নূর। তোর এই সতুষ্ণ আলিঙ্গন, তোর কম্পমান ঠোঁট জোড়ার স্পর্শ, তোর হৃদয় নিংড়ানো ভালোবাসা, তোর কোমল শরীরের উষ্ণতা, তোর বুকে চুমুখায় অনুভূতি, তোর মাঝে ডুবে যাওয়ার স্বাদ পেতে চাই নূর। দিবি? বিনিময়ে একটু সুখময় যন্ত্রণা দিব তোকে। আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেব, নিবি না? নূরের বুকের মধ্যে তোলপাড় শুরু হলো। সাদাফের কথা শুনে শুনে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর। নূর বুকের ওঠানামা লক্ষ্য করেছে। সাদাফ নূরকে কিছু বলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরল নূরের উষ্ণ ঠোঁট জোড়া। নূরের সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে ফেলল। বাড়তে লাগলো সাদাফের চুমুর প্রখরতা। নূর পারছে না নিজেকে সামলে নিতে, খামচি ধরল সাদাফের শার্টের কলার। এদিকে বাইরে হঠাৎ শুরু হলো ঝড় হাওয়া, যেন সব ভেঙে চুরে শান্ত করতে চাইছে। সাদাফ ঝালক নূরকে। নূর হাঁপিয়ে উঠেছে। সাদাফ এবার পাগলের মতো নূরের গালে কপালে থুতনিতে চুমু খেতে লাগলো। নূর দুহাতে জড়িয়ে ধরল সাদাফের গলায়। সাদাফ ধীরে ধীরে নূরের শাড়ির আঁচলে হাত রাখলো। সাথে সাথে নূর ধরে ফেললো সাদাফের হাত। সাদাফ তাকালো নূরের দিকে, ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, হাত ছড়া, আজ কোনো বাধা মানব না। নূর বুঝতে পারলো সাদাফ আজ মানবে না, তাই ধীরে ধীরে হাত আলগা করলো নূর। সাদাফ নূরের ছোঁচে ছোঁচ দিয়ে আঁকড়ে ধরল। আবার নূর চোখ বুঝে ফেললো, ধীরে ধীরে সরিয়ে ফেললো নূরের বুকের আঁচল। নূর শরীর ধীরে ধীরে এলিয়ে দিল বিছানায়, যেন নূরের ভার আর বইতে পারছে না নূর। যেন শরীরের ভার আর বইতে পারছে না নূর। সাদাফ নূরকে বিছানায় শুয়ে দিয়ে ধীরে ধীরে গায়ের শার্ট খুলতে লাগলো। নূর দুহাতে নিজের মুখ ঢেকে ফেললো। সাদাফ টি শার্টটি খুলে ছুঁড়ে ফেললো দূরে কোথাও। নরিন আফরোজ দেখলো রাত 10টা বেজে গেছে। সাদাফ তাহলে হয়তো আজ নূরকে বাসায় যেতেই দিবে না, বুঝতে পেরেছে। ছেলে যেহেতু ছেলে বউকে নিয়ে গেছে, এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। সামিয়া বেগম রান্নাঘর থেকে সবকিছু গোছগাছ করতে করতে বলেন, ভাবি সাদাব কখন দিয়ে যাবে নূরকে? নরিন আফরোজ কি জবাব দিবে জানেন, আমতা করে করতে বললেন, সামিয়া কি জানি, আমার সাথে তো কথা হয়নি দিয়ে যাওয়ার ব্যাপারে। এমনও হতে পারে রাত হয়ে গেলে নাও আসতে পারে। তুই কি কিছু মনে করবি? অবাক হয়ে তাকালো নরিন আফরোজের দিকে, তারপর একটু কাছে এসে ধীরে ধীরে বললেন, ভাবি আজকে ওরা আসবে না তাই না? নরিন আফরোজ তাকালেন সামিয়া বেগমের দিকে, তারপর বললেন, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, যদি বাসায় রেখে দিতে চায় তুই কি কিছু মনে করবি? বুঝতে পারছিস, নতুন বিয়ে হয়েছে, নতুন বাড়ি নিয়েছে, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। এখন ফোন করে আমি আসতে বলবো বা কিছু বলবো, এটা কি ঠিক দেখায়? যদি 11টার মধ্যে না দিয়ে যায় তাহলে বুঝবো দিয়ে যাবে না, কিন্তু আমি ফোন করতে পারবো না আজকে। আমার সংকোচ হচ্ছে, মা হয়ে কিভাবে ছেলেকে ফোন করব? ঠিক আছে, ফোন দিতে হবে না, দেখি 11টা পর্যন্ত যদি চলে আসে আসবে, আর না হলে আর ফোন দিও না। এখন মেয়ের বিয়ে হয়েছে, ছেলেরও বিয়ে হয়েছে, আমাদেরও মেনে নিতে হবে দুজনের অনেক ব্যক্তিগত কথা, ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে। আমরা সেখানে হস্তক্ষেপ করতে চাই না। আর তাছাড়া ওদের বাবারাও বাসায় নেই, তাই সমস্যা নেই। এদিকে ফজলুর রহমান হুমায়ুন রহমান এখনো গাড়িতে বসে আছে। হঠাৎ ফজলুর রহমান বলে উঠল, ভাইজান, যদি আমার মেয়েটা কখনো বাচ্চা না হয় আপনি ওকে তো মেনে নেবেন তাই না? কোনো সমস্যা নেই। হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালো ফজলুর রহমানের দিকে, বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার মেয়ে, ওকে আমি মেনে নেব না কেন? মেয়ে হিসাবে না, ছেলের বউ হিসাবে। জেনে শুনে যে নূর মা হতে পারলে সাফাত কোনোদিনও বাবা হতে পারবে না। কখনো আপনারা নাতি নাতনির মুখ দেখতে পারবেন না। আপনাদের একটু আফসোস হবে না, কষ্ট হবে না? হুমায়ুন রহমান চোখ দুটো ছলছল হয়ে গেল, বললেন, কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। এটা ভেবে না যে আমার নাতি হবে না, নাতনি হবে না, এটা ভেবে হবে
আমার নূরমা মা হতে পারবে না, আমার সাদাফ বাবা হতে পারবে না, ওদের জন্য কষ্ট হবে। কিন্তু এখানে তো আমাদের কোনো স্বার্থ নেই। ভুলে এটা ভাবিস না যে নূর মা হতে পারবে না তার জন্য আমি বা সাদাফকেও লুকিয়ে অবহেলা করব। আমার ছেলেকে আমি চিনি, সাদাফ কখনো নূরকে অবহেলা করবে না। সাদাফ যদি জানতে পারে এই কথা, ও নূরকে কোনোদিনও বাচ্চার জন্য বলবেই না। ফজলুর রহমান তাকে রইলেন হুমায়ুন রহমানের দিকে, মনে মনে প্রার্থনা করলেন বগুড়া থেকে যেই সাদাফের সাথে কথা বলবে, যদি সত্যি এরকম হয় সাদাফ খুশি খুশি মেনে নেয় তাহলে ধুমধাম করে নূরের হাত সাদাফের হাতে তুলে দিবে। কিন্তু সাদাফকে না জানিয়ে বা কথা না বলে নয়, কারণ বাবা মা হতে পারবে না, এটা অনেক বড় একটা বিষয়, এটা জানার অধিকার সাদাফের রয়েছে। এদিকে গায়ের শার্টটা খুলে ছুঁড়ে মারলো কোনো একদিকে, সেদিকে খেয়াল নেই সাদাফের। নূর সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, লজ্জায় আর তাকাতে পারছে না সাদাফের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। এদিকে বুকের আঁচল ফেলে দেওয়াতে সাদাফ নূরের বুকের ওঠানামা, ঘন ঘন শ্বাস নেওয়ার কারণে আরো মাতাল করে তুলেছে সাদাফকে। সাদাফ যেন আরো এই দূরত্ব সহ্যই করতে পারছে না। নূরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর শরীরের এই কম্পন, বুকের ওঠানামা আমাকে উন্মাদ করে তুলছে নূর, আমাকে মাতাল করে তুলছে। আমি নেশার ঘর কাটিয়ে উঠতে পারছি না। আজ নিজেকে আমার কাছে সঁপে দেয় নূর, তোর স্বামী নিজের অধিকার চায় আজ। কথাগুলো বলে বেলি ফুলের মালা পরিহিত নূরের হাত দুটো নিজের হাতে নিয়ে সাদাফ পাগলের মতো চুমু খেতে লাগলো। নূরের হাত নূরকে আরো সামলাবার সময় দিলই না সাদাফ, সাথে সাথে হাত ছেড়ে নূরের ঠোঁট আঁকড়ে ধরল। সাদাফ নিজের উষ্ণ গরম ঠোঁট দিয়ে ধীরে ধীরে সাদাফের হাতের বেপরা স্পর্শ চলে গেল নূরের বুক অব্দি। নূর কেঁপে উঠল। সাদাফ যেন আরো উম্মাদের ন্যায় নূরকে নিজের গায়ের সাথে চেপে ধরল। এদিকে বাড়লো সাদাফের হাতে বেপরা স্পর্শ, চুমুর গভীরতা বাড়তে লাগলো, নিঃশ্বাস থেকে থেকে ভারী হতে লাগলো সাদাফের। নূর সহ্য করতে পারছে না সাদাফের বেপরা চুমুর গভীরতা। সাদাফের হাত দুটো দিয়ে নূরের গলার মালাটা ধীরে ধীরে ছিঁড়ে ফেল। সম্পূর্ণ বিছানায় বেলি ফুলের ছড়াছড়ি। সন্ধ্যায় সম্পূর্ণ রুম নিজ হাতে সাজিয়ে দিয়ে গেছে সোহান আর সাবা। রাত গোলাপের ও বেলি ফুলের সুগন্ধে পুরো রুম মুমু করছে। তারপর ধীরে ধীরে সাদাফ হাত দুটো নামলো নূরের ব্লাউজের হুকে। নূর হাত থামাতে চাইল কিন্তু পেরে উঠল না সাদাফের শক্তির কাছে। নূর শাড়ির আঁচল পুনরায় বুকে টেনে নিল। সাদাফ নূরের ঠোঁট ছেড়ে তাকালো নূরের দিকে ঘোর লাগা কঞ্চে, ফিসফিস করে বলল, কেন কেন নিজেকে ঢাকা পেতে চেষ্টা করছিলে? আজ তোর আমার মধ্যে বিন্দুমাত্র সুতার আবরণও থাকবে না। বলেই নূরের শাড়ির কুচি ধরে টান দিয়ে এক ঝটকায় খুলে ফেল শাড়ি। নূর লজ্জায় শিহরণে ভয়ে চিৎকার করে উঠল। সাদাফ বলল, যত লজ্জা পাস পা, যতটা চিৎকার করতে হয় কর, কিন্তু আজ আমার তোকে চাই নূর, সম্পূর্ণ তোকে চাই। মাঝখানে কোনো কিছুর আবরণ চাই না, কোনো পর্দা চাই না। বলেই নূরের পায়ে চুমু খেলো সাদাফ। নূর মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছে, পারছে না খুলতে, কিছু বলতে, শুধু ছকছক করে পায়ের হাঁটু জোড়া কাঁপতেই লাগলো। সাদাফ তাকালো নূরের দিকে, বলল, তোর লজ্জা, তোর কম্পন আমাকে তোর দিকে উন্মাদের মতো টানছে নূর। আজ আমাকে উন্মাদ হতে দে, আজ আমাকে তোর সুখময় যন্ত্রণা হতে দে। বলে নূরের মধ্যে মত্ত হলো সাদাফ। নূরের গলায় বুকে চুমু খাচ্ছে সাদাফ। সারা রুম জুড়ে দুজন মানবীয় নিঃশ্বাসের গভীর শব্দ। নূরকে আর এক মুহূর্ত সময় না দিয়ে নূরের শাড়িটি ফেলে দিল সাদাফ। নূরকে মিশিয়ে নিল নিজের বুকের মধ্যে, মিশিয়ে দিল ছোচের ছোচ। নূর ও সাদাফের চুল খামচে ধরল। ভয় পাচ্ছিস নূর? কম্পনমান শরীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সাদাফ। নূর কাঁপতে থাকা ঠোঁটগুলো দিয়ে ধীরে ধীরে বলল, ভয় পাস না, একটু কষ্ট হবে, কিন্তু শোনিস প্লিজ, আমার শোনা। বলে নূরের গালে কপালে গলা অজস্র চুমু এঁকে দিতে লাগলো সাদাফ। নূর যেন অধৈর্য হয়ে গেল সাদাফের আগ্রাসী আদরে। নূর মৃদু চিৎকার করে উঠে সাদাফের ঘাড়ের চুল আঁকড়ে ধরল। সাদাফ যেন আরো সায় পেল, আরো উন্মাদ হতে লাগলো, মত্ত হতে লাগলো নূরের মাঝে। ধীরে ধীরে সাদাফ চোখ তুলে নূরের দিকে চাইলো, তারপরে বলল, একটু কষ্ট হবে শোনা,
একটু কষ্ট হবে শোনা পাখি আমার, প্লিজ সহ্য করে নিস। বলে নূর কিছু বলবে তার আগেই নূরের ঠোঁট আঁকড়ে ধরল সাদাফ নিজের গরম উষ্ণ ঠোঁট দ্বারা। নূর আর কিছুই বলতে পারল না, কিছুই করতে পারল না। খামচে ধরল সাদাফের ঘাড়ের চুল। সাদাফ নূরের মাঝে ডুবতে লাগলো। নূরের চোখ দিয়ে যেন বেয়ে পড়লো দু এক ফোঁটা অশ্রু। ব্যথায় যন্ত্রণা যেন কুকড়ে গেল নূর। সাদাফ থামলো না, নিজের করে নিতে লাগলো নূরকে। বন্ধ রুমে শুধু দুজন মানুষের চাপা নিঃশ্বাসের শব্দ, সাথে নূরের মৃদু আর্তনাদের। রুম ভারী হয়ে উঠল। সাদাফ নিজের করে নিল নূরকে। দীর্ঘ সময় পর ক্লান্ত সাদাফ শুয়ে পড়ল নূরের বুকের মধ্যেই। নূর ধীরে ধীরে সাদাফকে দেখতে দেখতে মাথার এলোমেলো চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছে বলতে পারবে না। ঠিক 12টার দিকে ফোনের আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল সাদাফের। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো নূরের বুকের মধ্যে শুয়ে আছে। নূর সাদাফের মাথাটা বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে। সাদাফ যেন কোথাও পালিয়ে যাবে। মাথাটা তুলে তাকালো নূরের দিকে। নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি এসে নূরের বুক অব্দি চাদর দিয়ে ঢেকে দিল। গায়ের কিছুই ছিল না নূরের। তারপর ফোনটি হাতে নিয়ে সাথে সাথে তাকিয়ে দেখলো হুমায়ুন রহমানের ফোন। তড়িঘড়ি করে ফোনটি সাইলেন্ট করলো, ধরলো সাদাফ। ট্রাউজারটা ঠিক করে পরেই ফোন রিসিভ করে বিছানা থেকে নেমে গেল সাদাফ। ফোন রিসিভ করার সাথে সাথে হুমায়ুন রহমান বলে উঠলেন, কিরে নূর কোথায়? সত্যি করে বল, নূর কি তোর বাসায় কিনা? সাদাফ মুচকি হাসলো। চোখের দৃষ্টি এখনো নূরের দিকে আবদ্ধ। নূরের দিকে তাকিয়ে থেকে বলল, জানো যখন তাহলে জিজ্ঞেস করছে কেন? ছেলেকে এসব কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? কেমন বাবা তুমি? আমি কেমন বাবা সেটা রাখ, তোকে কিন্তু আমি বারবার বলেছি নূর এখনো ছোট, অসুস্থ, আর তাছাড়া ফজলুর এখনো কিন্তু মেনে নেয়নি সম্পর্কটা। বলল হুমায়ুন রহমান। সাদাফ বলল, দেখো, তোর ভাইয়ের কথা বলবে না। যেখানে স্বামী স্ত্রী মেনে নিয়েছে সেখানে শ্বশুর বা না মানলে কিছুই করার নেই। একেবারে নাতি নাতি করে নিয়ে বলবো, তারপর ঠিকই মেনে নেবে। হুমায়ুন রহমান অবাক হয়ে গেলেন, সাথে চমকে উঠলেন ছেলের শেষের কথাটি শুনে। কি বোঝাতে চাইলো সাদাব? তার মানে কি? তবে সাদাবের কি বাচ্চা এত পছন্দ? যদি সাদাব শুনতে পারে নূর হয়তো সম্ভাবনা আছে মা হতে পারবে না, সাদাবের তখন কি রিয়াকশন হবে? মেনে নিবে সেটা জানে হুমায়ুন রহমান, কিন্তু সাদাবের কি খুব মন খারাপ হবে? মনে মনে ভাবতে লাগলো হুমায়ুন রহমান। এদিকে সাদাফ ফোন কেটে ঘোর লাগা দৃষ্টিতে তাকে আছে নূরের দিকে। নূর শুধু একটি চাদর পেয়েছে, সুন্দর করে ঘুমিয়ে আছে। সাদাফের দেখে ভদ্র লোভ, ভীষণ লোভ। সাদাফ ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে। নূরেরও যেন হঠাৎ করে কিভাবে ঘুম ভেঙে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখলো সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে নূরের শিওরের কাছে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নূরের দিকে। নূর ভয় পেল, চমকে উঠলো, ছুটে ঠকিল। এখানে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলবেন? কাপা কাপা কঞ্চে কথাগুলো বলল নূর, কারণ ব্যথায় জর্জরিত হয়ে আছে পুরো শরীর। সাদা দুষ্ট হাসি রেখা চেনে বলা, কিছু বলবো না, আদর করব। আমার নূরজান বেগমকে আমি আবার আদর করতে চাই। বলেই নূরের উপর নিজের শরীর এলিয়ে দিল বিছানায়। নূর বলল, ছাড়ুন, কি করছেন? ছাড়ুন আমায় বলছি। সতপ বলল, না, আরেকবার প্লিজ। আমার সারা শরীর ব্যথা, প্লিজ না। এই ব্যথা একটু পর থাকবে না সোনামণি, প্লিজ শোনা, একবার প্লিজ। বলে আবারও নূরকে নিজের করে নিতে লাগলো সাদাফ। রাত বাজে 3টে। সাদাফ বসে আছে, নূরকে খাওয়াচ্ছে। অনেক ক্ষুধা লেগেছিল নূরের আর সাদাফেরও। সাদাফ মিষ্টি এসে নূরের দিকে তাকিয়ে বলল, দেখলে কেন খাবার এনেছিলাম? কারণ আমি জানতাম রাতে ক্ষুধা লাগবে। পরিশ্রম বেশি করলে ক্ষুধা তো লাগবে, তাই আগে থেকে খাবার নিয়ে এসেছি। এখন লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে ওষুধগুলো খাবে, ব্যথা থাকবে না, সব চলে যাবে। বলে পানি আনতে গেল সাদাফ। শুধু ওষুধগুলো দিয়ে গেল নূরের হাতে। 2 মিনিটের মধ্যে পানি নিয়ে এসে দেখলো ওষুধ নিয়ে এখনো বসে আছে নূর। পানি দিয়ে হাতে বলল, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে এনে শোনা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই সাদাফ চলে যায় ওয়াশরুমে। ওষুধ হাতে নিয়ে বসে রইল নূর। সকাল 9টা। সামিয়া বেগম এবং নরিন আফরোজ দুজন একসাথে কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিল। যেহেতু আজ হুমায়ুন রহমান নেই, ফজলুর রহমান নেই, সাদাফ এবং নূরও নেই, শুধু বাসায় 4 জন, তাই অল্প করে নাস্তা তৈরি করেছে।
উঠেছে ও দেখতে, যেহেতু রিমা সাইমন দুজনেই আজকে দেরি করে উঠবে, তাই একটু তাড়াহুড়ো নেই। সাইমন দুলতে দুলতে একটি টি শার্ট এবং ট্রাউজার পরে বেরিয়ে আসলো নিচে, নামছিল রান্নাঘর থেকে। চোখ পড়লো নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ সামিয়া বেগমকে বাকি কাজগুলো করতে দিয়ে বললেন, তুই এগুলো শেষ কর, আমি একটু আসছি। বলে এগিয়ে গেল সাইমনের দিকে। কিছুক্ষণ অপলক চেয়ে রইল সাইমনের দিকে। তারপর সাইমনও খেয়াল করলো বড় আম্মু তাকিয়ে আছে। সাইমন একটু তটস্থ হলো, কারণ জানে বড় আম্মু এখন সবকিছুতে জানে। ভেতর ভেতর লজ্জা এবং ভয়, সংকট সবই কাজ করছিল সাইমনের। নরিন আফরোজ সাইমনের কাছে এসে বললেন, আমার সাথে একটু বাহিরে আয়, কথা আছে তোর সাথে।